শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধা হতো না। নিচের তলায় তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা স্লামি এবং দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরানো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়ার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকতো নরহরি দাস, মাপসাপলের লোক। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের উপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আশ্চর্য গদিওয়ালার মতো। মোটা সোটা বেটে খাটো কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজ অথৈবচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীমালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল। মহাশক্তি ভৈরব ভট্টাচার্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল। লম্বায় চওড়ায় দশাশই। হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা। মদ্য আর মাংস ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত।
সে সময়ে তাদের দেখলে লোকে বলা বলি করত, এও যখন সম্ভবপর, তখন বাঘে আর গরুতে মিলনে বা অসম্ভব হবে কেন? কিন্তু এমন মিলনেও বাগড়া পড়ল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাসু, এবং সে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল। তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা স্লামি বা মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে, তার দাবি নিশ্চয় অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল। কিন্তু সহসা সংগঠিত হলো এক রোমাঞ্চকর ও অদ্ভুতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিদৃশ দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করিয়ে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা সম্ভবপর নয়, যুক্তি সঙ্গত নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরও ভালো করে দেখবার চেষ্টা করল। ও মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে পাড়া কাঁপালো চিৎকার করে। সে ঘন্টার 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই। পাড়ার আরও কেউ কেউ তারও অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে
লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত, হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করার মতো লোক আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময়ে তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল, খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, তাই নাকি? খেতুবাবু, আমি হচ্ছে তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিছুটান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলেছ ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি হচ্ছি গরিব, মাসে 30 টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই। বেশ, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকট হবার সাহস প্রকাশ করতে পারবে না। যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরেই এলো অমাবস্যা রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দ পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। ঘরের ভিতরে জ্বলছে একটা হেরিকেন লণ্ঠনের টিমটিম আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত আনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, এক চালা দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরবই সবচেয়ে বেশি চিনত নরহরিকে। তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। হেতু মল্লিক হতাশভাবে স্থির করল, ওই ভূতড়ে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মৃত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয়। প্রমোদ বলল, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যে আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। খেতু মল্লিক বলল, বেশ বাবা, আমি বেশি ভাড়া চাই না। তুমি মাসে 25টি
টাকা দিও, তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা, পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্যে প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলিকে স্থানান্তরিত করার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একেবারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।